তোমাদের জন্য আজ রইল হাড় হিম করা বাছাই করা একটি ভৌতিক গল্প, চিত্রা মজুমদারের লেখা অতৃপ্ত আত্মা। গল্প পাঠে আমি সাহেব। ছোট্ট অফিসটায় আজ ভীষণ ব্যস্ততা। নূতন অফিসার অভিষেক দত্ত অফিসের সবাইকে সন্ধেবেলায় চায়ের নিমন্ত্রণে ডেকেছেন। সারদা প্রসাদ লাহিড়ী এই অফিসের বড়বাবু। বয়স প্রায় 60-এর কোঠায়। বছর খানেকের মধ্যেই তার অবসর। ভাবছিলেন নিমন্ত্রণে যাবেন কি না, কারণ এই বয়সে খাওয়া দাওয়া সহ্য হয় না বিশেষ। তার এই ভাবনার ভঙ্গিটি সহকর্মীদের সুপরিচিত। সবাই তাই হই হই করে এসে রাজি করান তাকে। সন্ধেবেলা নিমন্ত্রণে সকলে হাজির। অভিষেক দত্ত, তার স্ত্রী বসুন্ধরা ও 6-7 বছরের ছেলে অভিমন্যুর আন্তরিক আতিথ্যে সবাই আপ্লুত। বাড়িখানি ঘুরে ঘুরে দেখছেন সারদা প্রসাদ। কেমন একটা অস্বস্তি ভাব। গঙ্গার ধারে বিশাল একটা মাঠ, তার পাশে বাগান ঘেরা একতলা বাড়ি। খাওয়ার ফাঁকে রতন এসে শুধায়, কেমন দেখছেন দাদা বাড়িটা? আমার আবিষ্কার ভালো হয়েছে না? স্যারের তো খুব। তাকে থামিয়ে দেয় সারদা প্রসাদ। বললেন, এ বাড়ির মালিককে চেনো তাকে? আমতা আমতা করে রতন। না দাদা, তাকে তো চিনি না। এই যে মণ্ডল পাড়ার হারু দালাল আছে না, সেই তো সব ঠিক করে দিয়েছে। তবে বলতে দ্বিধা নেই, এবারই বাবদে আমারও কয়েক হাজার টাকা আয় হয়েছে বটে। ঠিক করিসনি রতন, কে বাড়ির মালিক জানা উচিত ছিল। কি যেন একটা কথার মাঝে অভিষেক দত্ত এসে পড়লেন। বললেন, এ কি দাদা, কিছুই তো খাচ্ছেন না? আরে রতন, তোমার প্লেটও তো খালি। এসো এসো এসো, ফিশ ফ্রাই নাও, ফিশ ফ্রাই নাও। সন্ধেটা সকলে বেশ উপভোগ করে। সারদা প্রসাদ মনটা খুব খচখচ করতে থাকে। বাচ্চা ছেলেটার জন্য চিন্তা তার। ওকে ঠিক যেন স্বাভাবিক লাগছিল না। কাদের সঙ্গে যেন কথা বলছে। খাবারের প্লেট হাতে করে বারবার ঘরের অপেক্ষাকৃত অন্ধকারের দিকে চলে যাচ্ছে। সবার চোখ এড়িয়ে গেলেও সারদা প্রসাদের চোখ এড়োয়নি। পরদিন সকলের মুখে গতকালের কথা। রতনকে সকলে বাহবা দিচ্ছে এত ভালো একটা বাড়ি খুঁজে দেওয়ার জন্য। সারদা প্রসাদ কেবল রতনকে একান্তে ডেকে বললেন, বাড়ির মালিকের খোঁজটা কর, আর হ্যাঁ, স্যারদের একটু খেয়াল রাখিস, ওনারা এখানে নতুন তো। আসল কথা খুলে বললেন না আর। বেশ কয়েক মাস অতিবাহিত। অফিস চলছে তার আপন ছন্দে। সারদা প্রসাদের মনে একটা খুশির বর্ণনা বয়ে চলেছে কুলকুল করে। কয়েক মাস পরে অবসর। অবসর মানেই তো ছুটি। অভিষেক দত্ত কয়েকদিন যাবৎ অফিসে আসছেন না। ওনার ছেলের নাকি অসুস্থ, সে অসুখে হাসপাতালে ভর্তি। সেদিন বিকেলে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন সারদা প্রসাদ। ঝোড়ো কাকের মতন উদ্ভ্রান্ত রতনের সামনে এসে দাঁড়ায়। কিরে, কিছু হয়েছে? আমি তো এখন অভিমন্যুকে দেখতে হাসপাতালে যাচ্ছি। রতন কিছুক্ষণ চুপচাপ, পরে ব্যাকুল কণ্ঠে বলে, দাদা, দাদা সাহায্য করতে হবে দাদা, এ কাজ আপনি ছাড়া কেউ করতে পারবে না। রতনের কথা শেষ হয়েছে কি না হয়েছে, অভিষেক দত্ত এসে হাজির। সারদা প্রসাদ তো হতভম্ব। এ কি অবস্থা, এ কি অবস্থা হয়েছে ভদ্রলোকের! বেশ কিছুদিন না কাটা দাড়ি, চোখের কোলে কালি, জামা কাপড় কুচকানো, মনে হচ্ছে যেন বেশ কিছুদিন খাওয়া দাওয়া আর ঘুম হয়নি ঠিক মতন। সারদা প্রসাদের হাত দুখানা ধরে আকুল স্বরে বলেন, আমার ছেলেকে বাঁচান দাদা। উদ্ধত কান্না গলা রুদ্ধ হয়ে আসে তার। সারদা প্রসাদ তাকে ধরে চেয়ারে বসান। রতনকে দিয়ে শিবের দোকান থেকে
দুধ চা আর বিস্কুট আনিয়ে খাওয়ান। তারপর সুধান, কিছু বাদ না দিয়ে খুলে বলুন, অভিমন্যুর কি হয়েছে, আগাগোড়া সব বলুন। অভিষেক বলতে থাকেন, আমার ছেলে খেলা পাগল, বাড়ির পাশে বিশাল মাঠ, যে কোনো ধরনের খেলা আরামসে খেলা যায়, কিন্তু বন্ধু কোথায়? আশেপাশে ঘর বাড়িও বিশেষ চোখে পড়ে না। প্রথম প্রথম আমি ওকে নিয়ে যেতাম মাঠে, খেলতাম ওর সঙ্গে, কিন্তু খানিকক্ষণ থামেন অভিষেক। ছেলের মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেন? সারদা প্রসাদ প্রশ্ন করেন। ঠিক ধরেছেন দাদা। একদিন অভিমন্যু আমায় বলল, তোমাকে আর আমার সঙ্গে মাঠে যেতে হবে না বাবা, অনেক বন্ধু পেয়ে গেছি। বেশ উৎফুল্ল দেখালো ওকে। প্রথম প্রথম ভালোই চলছিল, ছেলে হাসি খুশি মার সঙ্গে নানা রকম খেলার গল্প করত। কখনো পিট্টু, ডাংগুটি, রুমাল চোর, এই সব খেলার নাম শুনে অবাক হতাম। আজকালকার দিনে এই সব খেলাধুলা বাচ্চারা জানে নাকি? হঠাৎ বাঁধলো এক গোল। খেলে এসেই অভি নিস্তেজ হয়ে পড়তে লাগলো। ডাক্তার দেখালাম, কোনো রোগ নেই। একদিন ওর মার কথা শুনে ওর পিছু পিছু লুকিয়ে মাঠে গেলাম। অবাক কাণ্ড, দেখি কি অভি সারা মাঠ দৌড়ে বেড়াচ্ছে আর কাদের সঙ্গে যেন বক 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 করে যাচ্ছে। ছুটে গিয়ে ওকে ধরলাম, আমার হাতেই। যেই আসলো অজ্ঞান হয়ে পড়ল। দেরি না করে হাসপাতালে ভর্তি করলাম, কিন্তু কোনো রোগী তো ধরা পড়ল না। অন্য কিছু নয় তো? মানে অভিষেকের কথা শেষ করতে না দিতেই রতন বলে, সেই জন্যেই তো তোমার কাছে এলাম দাদা। সারদা প্রসাদ সুদান, যে খবরটা জানতে বলেছিলাম সেটা জেনেছিস? পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে রতন সারদা প্রসাদের হাতে দেয়। সেখানা নিয়ে সারদা প্রসাদ অভিষেকের দিকে চেয়ে বললেন, আমার কটা দিন সময় লাগবে, আর আপনারা কিছুদিনের জন্য এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করুন। আমি না বলা অবধি অভিকে নিয়ে এ বাড়িতে ফিরবেন না কোনোভাবে। অভিষেক দত্ত আশা নিয়ে ফিরে যান। বাড়ি ফিরে সারদা প্রসাদ সোজা ঠাকুর ঘরে। সারদা প্রসাদের অন্য একটি পরিচয়ও ছিল। তার ছোটবেলায় বেশ কিছুদিন মামার বাড়িতে কাটে। মাতামহী ছিলেন তন্ত্রসিদ্ধ বাবা ব্রহ্মনাথের প্রিয় শিষ্যা। ব্রহ্মনাথ শিষ্যা চারুলতাবালাকে বেশ কিছু তন্ত্র সাধনার অধিকারিণী করে যান। চারুবালা তার এই নাতিটিকে অত্যন্ত স্নেহ করতেন। তার থেকে সারদা প্রসাদ কিশোর বয়সেই বেশ কিছু বিদ্যা আয়ত্ত করেন, কারণ তিনি অত্যন্ত ভালো আধার। সাধারণের ইন্দ্রিয়গ্রাহ্য নয় এমন বহু বিষয় সহজেই তিনি অনুমান করতে পারেন। তবে অন্তিমকালে মাতামহী শপথ করিয়ে নিয়েছিলেন, লোকহিত বিনা কোনো অন্য অসৎ কর্মে এ বিদ্যার ব্যবহার করতে পারবে না সারদা প্রসাদ। সারদা প্রসাদ সন্ন্যাসী হওয়ার মানসে গৃহত্যাগ করে বহু জায়গায় ঘোরেন, কিন্তু মায়ের টানেই বোধহয় তাকে পুনরায় সংসারে ফিরতে হয়। মাতৃ আজ্ঞায় আবার লেখাপড়া, তারপর চাকরি এবং পরে বিয়ে করে সংসারে থিতু হন। মাতামহীর দেওয়া বিদ্যায় লোকহিতে লোকের মঙ্গল করার চেষ্টা করেন সর্বদা। এইসব কাজে কারোর থেকে কোনো প্রকার দক্ষিণা নেন না তিনি। গৃহিণী ঠোঁট বাঁকিয়ে বলেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তিনি হাসেন। আর্তের সেবা করে তার মুখের অনাবিল হাসি যে কী প্রকার অমূল্য, গৃহিণী সেসব মূল্য বা মর্ম বুঝবেন কি করে? তাই যাই হোক, ঠাকুরঘর থেকে দিদিমার দেওয়া মঙ্গল ত্রিশূলটি নিয়ে অভিমন্যুকে দেখতে সোজা হাসপাতালে চললেন। ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন
অভিমন্যু। এই দিন কতক যেতে না যেতেই তরতাজা ছেলেটি শুকিয়ে কতটুকু হয়ে গেছে। রোগজীর্ণ মুখ, চোখের কলবে জল, হাতে মঙ্গল ত্রিশূলটি অভির কপালে ছুতেই চোখ বোঝেন সারদা প্রসাদ। চোখ বন্ধ করে তিনি দেখতে লাগলেন, এ কি, এরা কারা? বেশ কয়েকজন, প্রায় অভির বয়সী ছেলে মেয়ে অভিকে ঘিরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখে বেদনা ক্লিষ্ট। এদের পরিচয় জানতে হবে। 5-6 দিন সারদা প্রসাদের নাওয়া খাওয়া ঘুমের সময় নেই। অফিসে ছুটি নিয়ে কখনো কলকাতার কর্পোরেশন, কখনো বা পৌরসভা, আবার কখনো বা সেটেলমেন্ট অফিসে ঘুরেছেন। পরিশ্রমের ফল মিলল। কদিনের মধ্যেই তিনি ওই খেলার মাঠ সহ অভিষেকবাবুর বাড়ির কিছুটা ইতিহাস জানতে পারলেন। প্রায় 100 বছর আগে প্রতাপ নারায়ণ চৌধুরী নামে এক জমিদার থাকতেন। কালক্রমে তার মৃত্যুর পর বংশধররা এ বাড়ি ত্যাগ করে অন্যখানে চলে যায়। বাড়িটি নানা পেশার নানা জাতের মানুষের হাতে চলে যেতে থাকে। পরিচর্যার অভাবে জীর্ণ হতে থাকে। এক ঝড় বৃষ্টির রাতে সবাই যখন গভীর ঘুমে অচেতন, বাড়িটি ভেঙে পড়ে। অনেককে উদ্ধার করা গেলেও বহু বাচ্চা সেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মারা যায়। লোকশ্রুতি এখনও নাকি সেখানে বাচ্চাদের হাসি, কান্না, হইচই, খেলাধুলোর আওয়াজ অবধি পাওয়া যায়। হাত বদলে সেই জায়গা একজন প্রমোটারের হাতে। তিনিই বর্তমানে এর মালিক। এখানে একটা আউট হাউস ছাড়া তিনি কিছুই আর করে উঠতে সক্ষম হননি। যতবারই কিছু করতে গেছেন, নানা বাধা এসে উপস্থিত। আউট হাউসটিতে অভিষেকবাবুরা ভাড়া নিয়ে আছেন। সেদিন ঘোর অমাবস্যা। অতৃপ্ত আত্মাকে শান্ত করার এটাই শুভক্ষণ। সারদা প্রসাদ এদিনই পূজা ও যজ্ঞ করবেন স্থির করলেন। সারদা প্রসাদের নির্দেশ মতন অভিষেকবাবু ও রতন বিশেষ একটি দোকান থেকে পূজার সামগ্রী এনে দিয়েছিলেন। বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে। সন্ধেবেলায় হাসপাতালে গিয়ে অভির গায়ে মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে দিলেন সারদা প্রসাদ। তারপর অভিষেকবাবুর বাড়িতেও সেই গঙ্গাবাড়ি সিঞ্চন করে দিলেন। পুজো প্রচার গুছিয়ে নিয়ে পুজোয় বসার আগে অভিষেককে বললেন, যদি দেখেন সূর্য ওঠার পরেও আমি দরজা খুলছি না, তখন দরজা ভেঙে ফেলবেন। তার আগে কেউ যেন বাড়ির ধারে কাছে আসবেন না। বুঝতেই পারছেন, অনেক শুভ শক্তির সঙ্গে আমার বোঝাপড়া করতে হবে সারাটি। অভিষেক দত্ত চমকে ওঠেন। বলেন, যেখানে আপনার প্রাণ সংশয়ে আশঙ্কা, সেখানে কি করে আপনাকে একা ছেড়ে দেব? আমি আর রতন থাকি আপনার সঙ্গে। না। এ যজ্ঞে কাউকে সঙ্গে রাখা যায় না স্যার। উত্তেজনার গলা কাঁপছে সারদা প্রসাদের। যদি কোনোভাবে পূজা বিফলে যায়, অভির কি হবে ভেবে দেখেছেন? শান্ত ধীর স্থির সারদা প্রসাদের এহেন রুদ্রমূর্তি আগে কখনো দেখেননি রতন। অভিষেকবাবুকে পাশে সরিয়ে এনে বলে, স্যার, দাদার কথা অমান্য করা ঠিক হবে না। আমাদের এখানে না থাকাই শ্রেয়। কি বলছো রতন? দাদাকে বিপদের মধ্যে একা ফেলে চলে যাব? না স্যার, এখানে নয়, রাস্তার ওপারে যে চায়ের দোকানটা দেখছেন, ওখানে আমরা থাকবো। বেগতিক কিছু দেখলেই ছুটে আসবো। অভিষেকের এইভাবে শান্তি লাভ হয়। সে চুপচাপ তার সঙ্গে চায়ের দোকানে চলল। সারদা প্রসাদ মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে বাড়ি শুদ্ধ করেন। পরে কারণ বাড়ি অর্থাৎ মদ ছিটিয়ে গৃহবন্ধনী করেন। সমস্ত আলো নিভিয়ে দিয়ে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে দেন। অতঃপর জানলা দরজা রুদ্ধ করে পূজায় বসেন। মাটি দিয়ে
ছোট্ট একটি মূর্তি গড়ে তার সামনে দাঁড় করিয়ে দেন তার মঙ্গল ত্রিশূল। পূজা শুরু হয়। দূর থেকে শোনা যায় সারদা প্রসাদের উচ্চারিত মন্ত্রকণ্ঠের মন্ত্রধ্বনি। বাইরে নক্ষত্র খচিত অমাবস্যার কালো আকাশে হঠাৎ মুহুর্মুহুর ঝলকানি, অশুভ বার্তার ইঙ্গিত। চারিধার ক্রমশ দুর্গন্ধে ভরে উঠল। ঝড়ের দাপটে সব কিছু লণ্ডভণ্ড। বাগানের বেশ কটি গাছ সশব্দে ভেঙে পড়ল, যেন এক অদৃশ্য বিরাট শক্তি উল্টে পাল্টে সব কিছু তছনছ করে দিচ্ছে। প্রতিশোধ নিতে এগিয়ে আসছে সবাই। রতন আর অভিষেক কাছে আসা তো দূরে থাক, দোকান ঘরে বসে কাঁপতে থাকে দুজনে। শুধু বদ্ধ ঘরে সারদা প্রসাদ একাকী দেবী চামুণ্ডার পূজা করে চলেছেন। তার চারপাশে কারা যেন ফিস ফিস করে কিছু বলে চলেছে। ক্রমে সেই অস্পষ্ট স্বর বাড়তে বাড়তে এমন হলো কান পাত্তা যায় না আর। কানের পর্দা যেন ফেটে যায়। পুজো পণ্ড করার উদ্দেশ্যে তারা সারদা প্রসাদকে লক্ষ্য করে জিনিসপত্র ছুঁড়তে লাগলো। সমস্ত আলো নিভিয়ে দিল। নিঃশব্দ অন্ধকার। সারদা প্রসাদ অনড়, অবিচল। এবার বোধহয় তাকে হারতে হবে। এমন অবস্থায় তাকে চমকে দিয়ে সেই মঙ্গল ত্রিশূল আস্তে আস্তে আসন ছেড়ে একটু উপরে উঠল। তার গা থেকে বিচ্ছুরিত অলৌকিক দ্যুতিতে সমস্ত ঘর আলোকিত। সে কি যুদ্ধ! অসুর দলনী মা চণ্ডী যেন তার মঙ্গল ত্রিশূল দিয়ে সব রকম অমঙ্গল অশুভকে বিনাশ করে চলেছেন। অবশেষে যুদ্ধ থামল। শান্তিবাড়ির মতো বৃষ্টি নামল। অবশ্য যাওয়ার আগে সেই অশুভ শক্তি সারদা প্রসাদের কপালে একখানা কাঁসার ঘটি দিয়ে আঘাত করে গেল। রক্তে পরিধেয় লাল। কিন্তু আসল যজ্ঞ তো এখনো বাকি। যজ্ঞ শুরু করলেন। হোমনলে পরিপার্শ্ব উদ্ভাসিত। দেখতে দেখতে ভিড় করে এলো অশরীরী বাচ্চার দল। তারা যেন কিছু চাইছে। যজ্ঞ শেষে পূর্ণাহুতি দিলেন সারদা প্রসাদ। ওং অগ্নেহ স্বাহা। শান্তিবাড়ি ছিটিয়ে দিলেন চতুর্দিকে। বাচ্চার দল চলে গেছে। চারিদিকে এক পরম শান্তি। মা চামুণ্ডাকে প্রণাম করে আসন ত্যাগ করলেন সারদা প্রসাদ। আকাশ আলো করে দেব অংশুমালী তার উজ্জ্বল পবিত্র দ্যুতিতে পৃথিবীকে উদ্ভাসিত করে তুলেছেন। অনেক বাধা বিপত্তি এড়িয়ে ভালোভাবে পূজা সম্পন্ন হলো। অতৃপ্ত আত্মারা পরিতৃপ্ত। তবে তাদের ইচ্ছা পূরণের দায়িত্ব এখন সারদা প্রসাদের। পরমানন্দে দরজা খুলে ঘরের বাইরে এলেন তিনি। পরের ঘটনা সংক্ষিপ্ত। যেদিন সকালে অভিষেক দত্ত, রতন ও জমির মালিক মিস্টার শর্মা ছুটে আসেন সারদা প্রসাদের বাড়িতে। কৃতজ্ঞতায় তাদের চোখে জল। পরের অমাবস্যায় সবাইকে গয়ায় নিয়ে গিয়ে প্রেতশিলায় পিণ্ডদান করে দায়িত্ব পালন করেছিলেন সারদা প্রসাদ। আজ শুনলেন অতৃপ্ত আত্মা। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানাও। এমন গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকের জন্য এটুকুই।